আজকে আমরা পড়তে যাচ্ছি ইংরেজি সাহিত্যের ইংলিশ লিটারেচারের সেকেন্ড পিরিয়ড, অর্থাৎ হচ্ছে প্রথম পিরিয়ড হচ্ছে প্রথম পিরিয়ড হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। আর আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে মিডল ইংলিশ পিরিয়ড। তো মিডল ইংলিশ পিরিয়ড আমরা সময়টা দেখতে পাচ্ছি 1066 থেকে 1500। 1066 থেকে 1500। তো এই সময়টা 1500 এই সময়টা আসলে কিভাবে রয়েছে। হুম, আমরা যদি ইংল্যান্ডের ম্যাপ লক্ষ্য করি তাহলে আমরা দেখব ইংল্যান্ড আসলে মূলত ইংল্যান্ডের পরেই হচ্ছে ফ্রান্স, মাঝখানে একটা সমুদ্র আছে, দেয়ার ইজ এ ওশান বিটুইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স। তো 1066 সালে ফ্রান্সের দিক থেকে ফ্রান্সের একটা জায়গা আছে নরম্যান্ডি নামক। সেই নরম্যান্ডির স্থানীয় অধিবাসীদেরকে বলা হয় নরমানস। এই নরমানরা কি করলো? তারা ইংল্যান্ডে আক্রমণ করে বসলো 1066 সালে। এই সময় আক্রমণ করার পর তারাও ঠিক বাকি সেই প্রথম অ্যাংলো স্যাক্সন যুদ্ধের মতো ইংল্যান্ডে এসে ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পর তারা এখানে বসবাস করা শুরু করলো, স্থানীয়দের বিয়ে করা শুরু করলো, এবং বিয়ে করার পরে তারা এরপরে প্রায় এখানে তারা স্থানীয় হয়ে গেল। এতে করে যেটা হলো, এই ফ্রান্সের ভাষা, যে ফ্রান্স, হ্যাঁ, আসলে মূলত নরম্যান্ডি অঞ্চলটা হচ্ছে ফ্রান্সেরই একটি এলাকা। এই এলাকাতে ফ্রান্সের একটি উপভাষায় কথা বলা হতো, মূলত ফ্রান্সেরই একটি ভাষা এটা। ফ্রান্সি ফ্রান্সি ল্যাঙ্গুয়েজ এর একটি একটু আমাদের বলি না আঞ্চলিক আঞ্চলিক ভাষা মতো। এই ফ্রান্স, এই লোকেরা যখন ইংল্যান্ডে আসলো তখন থেকে ইংলিশ ভাষার মধ্যে ফ্রান্সের ওয়ার্ড ঢুকে গেল। হ্যাঁ, এর মধ্য দিয়ে শুরু হলো মিডল ইংলিশ পিরিয়ড। তো এখন প্রশ্ন হচ্ছে কোন ভাষা কোন শব্দগুলো আসলো। যেহেতু ফ্রান্সের এই তারা ইংল্যান্ডে আক্রমণ করলো, তারা সর্বপ্রথম ইংল্যান্ডের প্রশাসনিক কাঠামোগুলোতে, এর পরবর্তীতে ইংল্যান্ডের তোমার হচ্ছে যে সামরিক বাহিনীতে এবং ইংল্যান্ডের বিচার আদালতে তারা চাকরি নেওয়া শুরু করলো, বড় বড় হাই পোস্ট গুলোতে। এই কারণে তুমি দেখবে ইংলিশের এই 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 তিনটি শাখার যতগুলো ইংলিশ শব্দ আছে এগুলো অধিকাংশই কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড। যেমন যে কর্নেল আমরা যেটা বলি, লেফটেন্যান্ট জেনারেল, এই শব্দগুলো কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড। তো এই শব্দগুলো আসছে মূলত তোমার এই ফ্রান্স থেকেই। আহ এভাবেই মিডিল ইংলিশে শুরু তো হবো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন দেখো, যেটা সেটা হচ্ছে যে এই মিডিল ইংলিশ পিরিয়ডের সবচেয়ে যিনি বিখ্যাত রাইটার, তখন আমরা আগেও বলেছি যে ওই সময়ে, ওই সময়ে আমরা এর আগেও বলেছি যে ওই সময়ে আসলে মূলত আহ, যেটা হতো সেটা হচ্ছে যে কবিতায় লেখা হতো, গদ্য তখন ছিল না। এখন কবিদের মধ্যে সর্বপ্রথম যে কবি ওল্ড ইংলিশ পিরিয়ডে, তার নাম ছিল কেইডমন। কিন্তু সর্বপ্রথম একজন থাকতে পারেন কিন্তু কবিতার জগতে, ইংলিশ পোয়েট্রিতে যিনি, যার অবদান সবচেয়ে বেশি, যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, তার নাম হচ্ছে জিওফ্রে চৌচার। হ্যাঁ, তিনি এই মধ্যযুগে এসেছিলেন এবং তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এবং তিনি, আমরা যদি খেয়াল করি, তিনি দুইটা সাহিত্যকর্ম, দুইটা কাব্য তিনি লিখেছিলেন। একটা হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রিসিডি, আর একটি হচ্ছে ক্যান্টারবুরি টেলস। যেমন এই যে ক্যান্টারবুরি টেলস, এটা আসলে মূলত হচ্ছে যে একদল লোক, তারা তারা হচ্ছে ধর্মীয় কোনো একটা উপাসনালয় ভ্রমণে যাচ্ছিল। তাদের মধ্যে অনেকজন ছিল, তাদের এই জীবনের গল্প নিয়ে, আহ, তাদের এই ভ্রমণ কাহিনী নিয়ে লেখা হয়েছিল ক্যান্টারবুরি টেলস। হ্যাঁ, এটা জিওফ্রে চসার লিখেছিলেন। আর জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কাব্যের জনক, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। খেয়াল করবে ভালো করে, তিনি কিন্তু ফার্স্ট পোয়েট না, তিনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আর প্রথম যিনি কবি তার নাম হচ্ছে কেইডমন। ওকে, এরপর আসো জিওফ্রে জন ওয়াইটলিফ। এখন আমরা এর আগেও বলেছি যে তোমার এই ইংলিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যের ইতিহাসে তোমার সর্বপ্রথম কিন্তু কবিতা লেখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গদ্য কখন লেখা শুরু হলো।
বা কিভাবে শুরু হলো, কার দ্বারা শুরু হলো? গদ্য, অর্থাৎ যাকে আমরা বলি প্রোজ মানে গদ্য, গদ্য লেখা শুরু হলো সর্বপ্রথম তোমার হচ্ছে যে বাইবেল, বাইবেলকে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছিল। তো বাইবেলকে ইংলিশে, হিব্রু থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, যেটা সেটা হচ্ছে যে এই গদ্য স্টাইলে লেখা হয়, যেখানে কোনো ছন্দ ছিল না। আর যিনি লিখেন তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ। কারণ আমরা জানি যে মেয়েরা অনেক সময় ক্লিপ, মাথায় ক্লিপ বাঁধে, ক্লিপটা দেখতে কিন্তু বি আকৃতির হলেও একটু দুইটা মাথা টানলে কিন্তু ওয়াই আকৃতি হয়ে যায়। তো আমরা এভাবে মনে রাখতে পারি, প্রথম গদ্য যিনি লিখেছেন তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ, এবং তিনি বাইবেলকে ট্রান্সলেট করেছিলেন ইংলিশে, এবং সেটা গদ্য আকারে। তার মাধ্যমেই ইংরেজি সাহিত্যে হি ইন্ট্রোডিউসড প্রোজ, তিনি গদ্যকে সূচনা করেছিলেন, পরিচয় করে দিয়েছিলেন। এবং তারপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আহ মধ্যযুগ এভাবে শেষ হয়ে গেল। মধ্যযুগের আমরা চর্চা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আরো পড়বো, আমরা যা সংক্ষেপে পড়ে যাচ্ছি। তাহলে আমাদের ওল্ড ইংলিশ শেষ হলো, মিডিল ইংলিশ শেষ হলো। এখন চলো আমরা রেনেসা পিরিয়ড সম্পর্কে একটু আলোচনা করি। রেনেসা। তো রেনেসা সম্পর্কে কথা বলার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আহ রেনেসা আমরা সবাই জানি, যাদেরকে আমরা চিনি, যেমন হচ্ছে যে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, থিওপ্রাস্টাস, আলেকজান্ডার দ্য গ্রেট, এরপরে হচ্ছে যে হোমার, বিভিন্ন, আমি যাদেরকে বলছি এরা অধিকাংশ ফিলোসোফার, কেউ হচ্ছে বিজ্ঞানী না, আবার কেউ হচ্ছে আহ ওই শাসক, রুলার, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট। আবার হোমার কথা বলেছে, তিনি একজন সাহিত্যিক, গ্রিক সাহিত্যিক। এই যাদের নাম বলেছে তারা কিন্তু খ্রিস্টের, জিসাস ক্রাইস্ট, এই খ্রিস্টান ধর্মের যিনি প্রবক্তা, যে জিসাস ক্রাইস্ট, প্রবক্তা না মানে যিনি নবী ছিলেন, জিসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছিলেন যে সালে, সে তারও প্রায় 400-500 বছর আগে এই ব্যক্তিরা পৃথিবীতে এসেছিলেন। এবং তারা ফিলোসফি অর্থ হচ্ছে, মনে রাখবো, ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স, ফিলোসফি সকল বিজ্ঞানের জননী। ফিলোসফি কিন্তু যুক্তি বা প্রমাণ ছাড়া কোনো কিছুই করে না। এখন ফিলোসফিক্যাল এই ব্যক্তিরা, তারা সাহিত্যে অবদান, সরি, তারা বিজ্ঞানে অবদান রেখেছিলেন, তারা বিভিন্ন শাস্ত্রের বই লিখেছিলেন। পৃথিবীর তখন মানে জিসাস খ্রিস্টের জন্ম 400-500 বছর আগে পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, এরকম ফিলোসোফার, আর্টিস্ট, সায়েন্টিস্ট, যা বলো, সাহিত্যিক, লিটারেরি ফিগার ছিলেন। তাদের সাহিত্যকর্মগুলো অনেক উন্নত মানের ছিল, সমৃদ্ধ ছিল। কিন্তু জিসাস খ্রিস্ট জন্মগ্রহণ করার পরে যখন পাদ্রীরা দেখলো যে মানুষ যদি এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, তাদের সাহিত্যকর্ম যদি পড়ে, বা তাদের বিজ্ঞান যদি পড়ে, বা তাদের ফিলোসফিক্যাল বইগুলো যদি পড়ে, তাহলে কেউ ধর্ম পালন করবে না। কেন পালন করবে না? কারণ তাদের সাহিত্যকর্মগুলো, তাদের বিজ্ঞান, তাদের বিশ্লেষণ, তাদের ফিলোসফি গুলো হচ্ছে যুক্তি নির্ভর, প্রমাণ আছে। কিন্তু ওই দেখা গেল পরবর্তীতে খ্রিস্টান ধর্মের অনেক কিছু হচ্ছে যে, অনেক কিছু না, বেশ কিছু জিনিস একটু মানে সাধারণ মানুষের চোখে একটু হচ্ছে যে তোমার প্রমাণবিহীন। তো মানুষ তখন ধর্ম পালন করবে না, তখন মানুষ ওই সক্রেটিসের কথা পালন করবে, এরিস্টটলের কথা শুনবে, প্লেটোর কথা শুনবে। তো তাতে করে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা তৎকালীন পাদ্রীরা ভাবতো আর কি। পাদ্রীরা, যেমন মনে করো, যেমন হচ্ছে যে পাদ্রী, খ্রিস্টান ধর্মে একটা কথা আছে যে পোপ যিনি, বা ধর্মীয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ গড, তিনি সৃষ্টিকর্তার সরাসরি প্রতিনিধি, তিনি যা বলবেন তাই হবে। কিন্তু এটা হচ্ছে এদের বাইবেলে লেখা, কিন্তু প্লেটো, সক্রেটিস, এরিস্টটল তাদের রাষ্ট্রনীতিতে কিন্তু বলেন নাই কোথাও একজন ধর্মীয় ব্যক্তি হবেন একটি রাষ্ট্রের প্রধান। তাহলে এই যে কন্ট্রাডিক্ট ভিউগুলি এড়ানোর জন্য তারা কি করলো এই পাদ্রীরা? তারা এই প্লেটো, সক্রেটিস, এরিস্টটলের বইগুলো, সাহিত্যকর্মগুলো, বা বিজ্ঞানের অন্যান্য জিনিসগুলো, বা আর্টিস্টদের ছবিগুলো, সবগুলো তারা বাইজেন্টাইন, ইতালি, বর্তমান ইতালির একটা এলাকা ছিল বাইজেন্টাইন এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ারের একটা তোমার লাইব্রেরির মধ্যে তালাবদ্ধ করে রাখছে। এবং এটা জিসাস খ্রিস্টের জন্মের মনে করো যে 30, 40 বা 50, 70 বছর পরে। এবং এরপর থেকে তো আমরা জানি যে ইংরেজি সালের গণনা শুরু হয়, এবং এরপর থেকে প্রায় 1350 সাল পর্যন্ত, মানে 1350 বছর, এই বইগুলো, সাহিত্যকর্মগুলো, বিজ্ঞান বিশ্লেষণ ধর্মী বইগুলো তোমার বাইজেন্টাইন এম্পায়ারে লুকায়িত ছিল, এবং কাউকে পড়তে দিত না, কারণ মানুষ পড়লে ধর্ম পালন করবে না।
এবং এতে করে কি হলো, এতে করে যেটা হলো, পৃথিবীটা অন্ধকারে ডুবে গেল, পৃথিবীতে বিজ্ঞান চর্চা হঠাৎ করে থমকে দাঁড়ালো, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে গেল। যেমন বিজ্ঞানীদের ভুলে গেল, ফিলোসফারদের ভুলে গেল, সাহিত্যিকদের ভুলে গেল, তেমনি তেমনি তাদের বই, তাদের সৃষ্টিগুলোকে তারা ভুলে গেল। হঠাৎ করে কি হলো শোনো, 1350 সালে তোমার এই সুলতান সুলেমান, তোমরা জানো তুরস্কের একজন বিখ্যাত শাসক ছিলেন, বর্তমানে যেমন আমেরিকা রাশিয়া সারা পৃথিবী পরিচালনা করে, ঠিক তেমনি 1350 1400 সালের দিকে তোমার সারা পৃথিবীতে শাসন করত তুরস্কের মুসলিম রাজা, যার নাম ছিল সুলতান সুলেমান, এবং এটাকে বলতো অটোমান সাম্রাজ্য। এই তাদের মধ্যে সুলতান সুলেমান আক্রমণ করে বসলো তোমার হচ্ছে যে এই আমাদের খ্রিস্টান পাদ্রীদের বাইজেন্টাইন এম্পায়ার আক্রমণ করে বসলো। এবং যখন পরাজয়, যখন একেবারে সমাকীর্ণ, খুবই সন্নিকটে, তখন তোমার আহ তখন পরাজয় যখন একেবারে খুব হাতের কাছে, তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে তারা বুঝলো যে এখন এই বইগুলো যদি মুসলমান শাসকের কাছে চলে যায়, মুসলিম কান্ট্রিদের কাছে যদি এই লাইব্রেরির বই চলে যায়, মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে অনেক সমৃদ্ধ হয়ে যাবে। তার অর্থ হচ্ছে এই পাদ্রীরা, তারা যদিও বইগুলো পড়তে দিত না, তারা জানতো এই বইগুলোর মধ্যে সত্য নিহিত, আর এই বইগুলো মানুষ পড়লে ওই জাতি সভ্য হয়ে যাবে। তখন পাদ্রীদের যিনি প্রধান, তিনি সবাইকে ডেকে বললেন, আমরা তো হেরে যাচ্ছি, তো আমরা যেদিকে চলো পালিয়ে যাই, পালিয়ে যাওয়ার সময় আমরা সবাই একটু একটু করে কয়েকটা বই আমরা সাথে করে নিয়ে বের হয়ে যাব, যাতে করে এই লাইব্রেরি থেকে মুসলমানরা কোনো বই না পায়। এই যে কথা সেই কাজ, এবং সেই 1350 সালে তারা সবাই পালিয়ে যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রীরা লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল সারা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তে প্রান্তে। এবং এই প্রান্তে প্রান্তে চলে যাওয়াতে এটা হিতে বিপরীত হলো, এবং খ্রিস্টানদের পাদ্রীদের এই হেরে যাওয়াতে পৃথিবীর বড় উপকার হলো, যেটা হলো এই বইগুলো সাধারণ মানুষের দূর গোড়ায় পৌঁছে গেল। এবং সাধারণ মানুষ, হয়তো কেউ একজন জীবনে কখনো শোনেনি এরিস্টটলের কথা, সে হঠাৎ করে দেখে, বইটা খুলে দেখে, আরে এই এই লোক তো দেখে আরো 2000 বছর পূর্বে এই ওইসব কথা লিখে গেছেন। সবাই অবাক যে কিরে, 2000 বছর পূর্বে এত এত এরকম বিজ্ঞানীরা ছিল, আমরা কেন এই জিনিসগুলো জানলাম না। এতে করে 2000 বছর পূর্বের এই বিজ্ঞানীদের, এই ফিলোসোফারদের সাহিত্যকর্ম কিংবা হচ্ছে বিজ্ঞান নির্ভর আবিষ্কার কিংবা হচ্ছে যে শিল্প সংস্কৃতি সবকিছু মানে পৃথিবীর শিল্প, সাহিত্য, বিজ্ঞান যা আছে, ভালো ছবি, সবকিছুতেই কিন্তু ওই সেই এরিস্টটলের সময়ের লোকরা ছিল। তো তাদের এই সৃষ্টিগুলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, মানুষ হুট করে এক নাগাড়ে 2000 বছরে এগিয়ে গেল। কিভাবে এগিয়ে গেল? কারণ মানুষ কিন্তু 2000 বছর ভুলেই গেছিল, এ সকল সব ভুলে মানুষ আবার নতুন করে শুরু করছিল, কিন্তু হঠাৎ করে তাদের হাতে 2000 বছরের পুরনো, হ্যাঁ, দেখতে পেলো যে আরে 2000 বছর আগেই তো অনেক ভালো ভালো জিনিস পৃথিবীতে এসেছিল। হ্যাঁ, 2000 বছর আগেই তো অনেক বিজ্ঞানী এসেছিল যারা এই অঙ্কে অবদান রাখছে। 2000 বছর আগেই তো অনেকে রাষ্ট্রনীতি নিয়ে, প্লেটো রাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে। এতে করে যেটা হচ্ছে, পৃথিবী 2000 বছর সামনে চলে আসলো, পৃথিবী আরো অ্যাডভান্স হয়ে গেল। এই অ্যাডভান্সকে, এই পুনর্জাগরণকে, এটাকে বলা হয় পুনর্জাগরণ। অর্থ হচ্ছে 200 বছর বা 2000 বছর পৃথিবীতে এই বিজ্ঞানীদের সাহিত্যকর্মগুলো, ফিলোসোফারদের সৃষ্টিগুলো অন্ধকারে ছিল, মানে ঘুমিয়ে ছিল। এরপর 1350 সালের পরে এগুলো আবার পৃথিবীতে মানুষ জানতে পারলো, পুনরায় জাগরণ হলো। মানে একবার তো তারা যখন লেখকরা লিখছেন, যখন বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, তখন তো ছিল, এখন আবার নতুন করে মানুষ জানতে পারলো, এটাকে বলা হয় পুনর্জাগরণ, এটাকে বলা হয় রিভাইভাল। হ্যাঁ, পুনর্জাগরণ, এটাকে বলা হয় রেনেসা। এটা পৃথিবীর এমন কোন দিক নাই, এমন সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, শিল্প, বিজ্ঞান, এমন কোন দিক নাই যে দিকে এটা অবদান রাখে নাই, সব দিকে অবদান রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, রেনেসা হলো কোথায়? রেনেসা হলো ইটালিতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রেনেসা ইংল্যান্ডে আসলো কি? রেনেসা ইংল্যান্ডে আসলো আরো পরে আসছে। রেনেসা তো হচ্ছে 1350 সালে, ইংল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি আরো পরে আসছে। এখন প্রশ্ন হলো, রেনেসা সাহিত্যে কিভাবে অবদান রাখলো? হ্যাঁ, রেনেসাতে আমরা জানি, আমরা বলেছি যে অনেক গ্রিক এবং ইতালি রাইটারদের লেখা, তারা অনেক আগের, তাদের লেখাগুলো পুনরায় পড়া শুরু হলো, এবং তাদের লেখাগুলোর অনুকরণে বা প্রভাবে নতুন করে ইংরেজি সাহিত্য লেখা শুরু হলো। এটা শুরু হলো 1350 থেকে, আরো যদি 100 বা 150 বছর বাদ দিই, 1500 সাল থেকে শুরু হলো। এই জন্য রেনেসা পিরিয়ডটা হচ্ছে 1500 থেকে 1660। কেমন?
এই রেনেসা আমি অনেকক্ষণ ধরে প্রায় 5 মিনিট তোমাদের সাথে এই রেনেসার কথা বললাম। রেনেসার কারণ জানা উচিত রেনেসাটা কিভাবে আসলো। তাহলে রেনেসাটা আসলো 1350 সালে। মুসলিম অটোমান সাম্রাজ্য যখন বাইজেন্টাইন খ্রিস্টানদের এলাকা আক্রমণ করলো, সেখান থেকে যখন পাদ্রীরা তাদের লাইব্রেরি সকল বই নিয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়লো, এবং বইগুলো ছিল প্রাচীন লেখকদের, এবং সেই লেখাগুলো পুনরায় পৃথিবীতে ছড়িয়ে পড়লো, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় পুনর্জাগরণ হলো। এটাকে বলা হয় রেনেসা বা রিভাইভাল। এই রেনেসা পিরিয়ডটা 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। তোমরা একটু লক্ষ্য করে দেখবে এই চারটা যে উপভাগ, এই 4টি উপভাগের প্রথম 3টি উপভাগ কিন্তু ওই সময়ের ইংল্যান্ডের শাসকের নামে। যেমন মনে করো 1558 থেকে 1603, এই এতগুলো বছর ইংল্যান্ডের শাসক ছিলেন এই রানী এলিজাবেথ। এলিজাবেথের নামে হয়েছে এলিজাবেথ এজ। এরপরে শাসক হয়েছিলেন জেমস। জেমসের অ্যাডজেক্টিভ নামটা হচ্ছে জ্যাকোবিয়ান। হ্যাঁ, জেমস শব্দটা যদি নাম হয়, নামবাচক শব্দ, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান এজ এটাও কিন্তু জেমসকে নির্দেশ করে। জ্যাকোবিয়ান এজ 1603 থেকে 1625। এরপরে যদি আমরা খেয়াল করি ক্যারোলিন এজ, ক্যারোলিন এজে চার্লস শাসক ছিলেন, চার্লস থেকে এসেছে ক্যারোলিন, 1625 থেকে 1649। তারপরের পিরিয়ডটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, 1649 থেকে 1600। আমরা পরবর্তী ক্লাসে এই পিরিয়ড গুলো এক এক করে সুন্দর করে আলোচনা করব। কেউ যারা ক্লাস মিস করতেছো, ক্লাস মিস করলে লাইভ ক্লাসের একটা জিনিস, আর লাইভ ক্লাস বাদ দিয়ে রেকর্ড ক্লাস করলে, রেকর্ড ক্লাসে যদি সবই হতো তাহলে কিন্তু মানুষ টাকা দিয়ে ইউটিউবে বা ফেসবুকে বা অনলাইনে প্রাইভেট করতো না। কারণ সব সব ক্লাস কিন্তু ইউটিউবে আছে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস হচ্ছে যে যখন খুব বিপদে পড়ে একেবারে না বুঝে তখন কিন্তু লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। তো এই হচ্ছে আজকের মতো আমরা এতটুকু বললাম। পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করবো পরবর্তী ক্লাসে।